বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, তবে বেড়েছে রাজধানীতে। দেশজুড়ে মণ্ডপগুলোতে 3 স্তরের নিরাপত্তা, জঙ্গি হামলার শঙ্কা নেই, অভয় আইজিপি। ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই বোঝাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আবারও তাগিদ বিএনপি। রাজুকে শুরু থেকে জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা। রাজুক সহ নগরের সব সংস্থার সংস্কার দরকার জানালেন গৃহায়ণ উপদেষ্টা। ফুটবল ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা, 21টি পদে নির্বাচন 26 অক্টোবর। মনোনয়নপত্র গ্রহণ শুরু 9 অক্টোবর থেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, তবে বিগত বছরের তুলনায় রাজধানীতে বেড়েছে মণ্ডপ। দেশের 31,500 পূজা মণ্ডপে 3 স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে। দুর্গাপূজায় দেশের জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যথাযথ ধর্মীয় মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চলছে বিভিন্ন দেবদেবীর আর্চনা, সেই সাথে দুর্গাপূজার প্যান্ডেল থেকে শুরু করে শেষ সময়ের প্রস্তুতি চলছে। মঙ্গলবার পঞ্চমীতে দেবী দুর্গার বোধন, এর মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হবে। এরপর বুধবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, আর দশমীতে হবে দেবী বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে প্রতিবারের মতো এবারও উঠেছে নিরাপত্তা ইস্যুতে নানা প্রশ্ন। তবে দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা। বন্যা দুর্গত এলাকায় স্বাভাবিকভাবে ব্যাপকভাবে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের পূজা পরিষদের অনেক সদস্যের নামে মামলা হয়েছে, সেগুলো আমরা অনুরোধ করেছি তাদেরকে, তারা আমাদেরকে বলেছেন মামলাগুলো খতিয়ে দেখে, সে কারণে হয়তো কিছু পূজা মণ্ডপ কম হবে। তবে এটাও ঠিক যে রাজধানী ঢাকায় কিছু পূজা মণ্ডপ বেড়েছে। পূজা ঘিরে জনমনে নিরাপত্তার শঙ্কা তৈরি হলেও ঝুঁকি মনে করছে না পুলিশ। জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন পুলিশ প্রধান। পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু হ্রাসবৃদ্ধি হয় বিভিন্ন কারণে। এবার কোনো অঞ্চলে কিছুটা বন্যার কারণে অনেকেই হয়তো সেই জায়গায় পূজা 2-1টা ক্ষেত্রে, বেশি কিছু ঘটে নাই, সেই সংখ্যাটা নিতান্তই কম। আমাদের 31,500-এর বেশি পূজা মণ্ডপ, সেখানে পূজা উদযাপন করা হবে। ঢাকায় যে পূজা মণ্ডপ ছিল সেখানে যা ছিল আগে তার থেকে 6টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা এই কমা বাড়ার সঙ্গে অন্য কোনো কিছু জড়িত না। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ইভেন্টে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি ময়নুল ইসলাম। বাহিনীর ভেতরে এক ধরনের নিচের দিকে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল, সেটা আপনারা সবাই জানেন। তার প্রেক্ষিতে রাজারবাগেও অনেক ধরনের এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। আমরা সেই জায়গা থেকে তাদের হারানো মনোবল সেটা ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রম সেগুলি কিন্তু চলমান আছে, এবং ইতিমধ্যে সবাই কাজ করছে সব জায়গায়। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান আইজিপি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বর্তমান ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই, এটি জনগণকে বোঝাতে হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন সংস্কার জরুরি, জনপ্রতিনিধি ছাড়া জনগণের সব কাজ বাস্তবায়ন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে কোনো চক্রান্ত চলছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে হবে বলেন তিনি। সন্ত্রাসী দল হিসেবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান জয়নুল আবেদিন ফারুক। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র রয়েছে, এগুলো উদ্ধার জরুরি বলে মনে করেন তিনি। জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় রাজুককে তরুণ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সুস্থ সুন্দর নগর গড়ে তোলার উপর জোর দিয়েছেন পরিবেশ,
বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবসের আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজুক সহ নগরের সব সংস্থার সংস্কার দরকার। প্লট বরাদ্দে কোটা বাদ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবারে দিবসের প্রতিপাদ্য হচ্ছে তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় বক্তারা বলেন, সরকার উন্নত নগর গড়তে পূর্বাচল নতুন শহরকে বাসযোগ্য করতে রোডম্যাপ প্রস্তুত ও চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজুককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি বলেন, বসতি মানে শুধু বাড়ি নয়, তা বাসযোগ্য করতে হবে। আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ নিলে সমস্যা কোথায়? আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজধানী ঢাকা এখন নোংরা শহরে পরিণত। গরিবের আবাসনের ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি। কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি। পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয়, তাই এই বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান উপদেষ্টারা। তরুণদের সম্পৃক্ত করার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বৃষ্টি না থাকায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুই উপজেলায় এখনও পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার পূর্ব ধলার জড়িয়া আনসার ক্যাম্প এলাকার বাঁধ ভেঙে গেছে, প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। নেত্রকোনায় সোমেশ্বরী ও কংস নদের পানি বেড়ে পূর্ব ধলার উপজেলার জড়িয়া আনসার ক্যাম্প এলাকায় বাঁধ ভেঙে যায়। এতে নদী তীরবর্তী দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দী কমপক্ষে 50,000 মানুষ। পানির নিচে উঠতি রোপা আমনের ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমেশ্বরী নদী ও কংস নদের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উবদাখালী নদীর পানি বাড়ছে। এছাড়া সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্লাবিত 7টি ইউনিয়নের মধ্যে এখনও 3টি ইউনিয়নের 10,000 পরিবার পানিবন্দী। মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন উঁচু জায়গায়। খাবার সংকট সহ গবাদি পশু নিয়ে মহা বিপাকে তারা। এদিকে হালুয়াঘাট উপজেলায় সদর, কৈচাপুর ও নড়াইল এই 3টি ইউনিয়নে কয়েক হাজার পরিবার এখনো পানিবন্দী। দুই উপজেলায় প্রশাসনের দেয়া চাল ও নগদ অর্থ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। নার্কোটিক্সের ডিজি পদায়নের পর গোপালগঞ্জে কাজের অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়েছিলেন দাবি খন্দকার মোস্তাফিজুর রহমানের। এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণে অধিদপ্তরের ব্যর্থতা স্বীকার করলেও তার নিজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। রিপোর্ট জিয়া খানের। মাদক অপরাধ দমনের কার্যক্রম নিয়ে রবিবার সকালে রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মহাপরিচালক। দাবি করেন, চলমান বিশেষ অভিযানে 11 জন মাদকের গডফাদার সহ 89 জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি করলেও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণের পর কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নেরও উত্তর দেন ডিজি। তার বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করতেছি, এখন ইনকোয়ারি চলতেছে। ইনকোয়ারি আপনাদের বলছেন ভিডিও ভয়েস মানে ভিডিও রেকর্ড আমার কাছে আসছে, কে পাঠিয়েছেন জানি না, সাংবাদিক পাঠিয়েছে আমার কাছে। পোস্টিং তো শাস্তি না, কোনো হবে না, কেন পোস্টিং কোনো শাস্তি না। এ সময় গণমাধ্যমে আসা ডিজির নানা দুর্নীতির বিষয়ে জানতে চাওয়া হয়। প্রশ্ন ছিল বহর নিয়ে গোপালগঞ্জে যাওয়া নিয়েও। ওই সময়ে যারা যারা দায়িত্ব পেয়েছে প্রত্যেক গেছে, বলে কে দেয়নি? আমি আমার সেখানে আমার কাজও ছিল,
এবং সেইখানে আমি একটা মাদকী সমাবেশ করছি, কিন্তু যাওয়ার জন্য না। দেখবেন ওই উপজেলা পরিষদে ওই দিনকার একটা মাদক বিরোধী সমাবেশে অ্যাটেন্ড করছি আমি, ওই উপজেলা পরিষদে টুঙ্গিপাড়ায়। দেখেন ব্যাপার আছে, ছবি আছে আমার কাছে, শুধু শুধু ভুলতে যাইনি, আমি এখানে দায়িত্ব পালন করেছি। আমি 2000 লিখেছিলাম, কোথাও এক বিন্দু দুর্নীতি প্রমাণ নাই, ওই অভিযোগ নাই। আমি যেখানে কাজ করছি আমার কোনো স্টেশনে আমার বিরুদ্ধে দুর্নীতি কোনো অভিযোগ নেই কোথাও। রাজুকে পোর্ট এখন দেওয়া হয় নাই, পোর্টে কোনো নাম্বার নাই। সাময়িকভাবে বলা হয়েছে, তাও বলছেন রাজুকের ক্ষেত্রে কোনো পোর্ট নাম্বার নাই, কোনো সেক্টর নাম্বার নাই, কোনো দাগ নম্বর নাই। একটা সাময়িক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমি একদম সরকারের নিয়মকানুন মেনে টু দি পয়েন্টে আমি আবেদন করেছি। মাদক নির্মূলে জনগণের সহায়তা চান খন্দকার মোস্তাফিজুর রহমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের জোর করেই নেওয়া হয়েছিল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এর সাথে জড়িত সরকারি কর্মকর্তারা এখনও বহাল স্ব পদে। ব্যবস্থা নিতে নির্দেশনার অপেক্ষায় সংশ্লিষ্টরা। আবু সাইদ হত্যা নিয়ে রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে দ্বিতীয়টি। ছবি তুলেছেন শাহনওয়াজ জনি। তারুণ্যের আন্দোলনে রসদ যোগায় রংপুরের শহীদ আবু সাইদ। তারই জন্মভূমিতে খুনি ফ্যাসিস্ট হাসিনার মাঠ প্রশাসন এখনও আছেন দিব্যি। 16 জুলাই নিরস্ত্র প্রতিবাদী আবু সাইদকে একের পর এক গুলি করে পুলিশ। মৃত্যুর পর নানা নাটকীয়তায় সাইদের মরদেহ স্বজনরা পেলেও খুনি শেখ হাসিনা সরকারের জেলা ও উপজেলা প্রশাসনের ছিল শক্ত শর্ত। সময় দেয়া হয়েছিল 20 মিনিট, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আইন শৃঙ্খলার শেকলে বন্দী করে মানসিক যন্ত্রণা দিয়ে শোকাহত পরিবারকে তুলে নিয়ে যায় শেখ হাসিনার দরবারে। প্রধানমন্ত্রীর কাছে আপনাকে যাওয়া লাগবে, এটা তো বাধ্য করে নিয়ে গেছে। টিওনো ডিসি এ সকলেই ধরে আমাকে জবরদস্তি করে নিয়ে গেল। বিচারিতে নিয়ে গেছে না, আমার হাসিনার দান আমার মনে, আমার দিলে আমার খাতে চায় না, আমার ছেলে হত্যা করছে। এলাকার যে আওয়ামী লীগের যে যারা নেতারা আছে তারা বলছেন নেত্রী আপনাদেরকে ডাকছে, না গেলে সমস্যা হতে পারে। রাতের ভিতরেই মাটি দেওয়ার জন্য অনেক জবরদস্তি করছে। ইউনো ইকবাল হোসেন এবং এডিসি রুমি, মোবাশের এবং পুলিশের আরও অনেক কর্মকর্তা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এডিসি ও থানার ওসি। আর ইউনো বলছেন মৃত্যুর দিন থেকে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আবু সাইদের যে পরিবার, সেই পরিবারকে আমরা একদম প্রথম দিন থেকেই দাফন থেকে শুরু করে পরবর্তীতে যে সময়টা ছিল সব সময় আমরা তাদের সাথে সরাসরি একটা যোগাযোগ ছিল। ইউনো সাহেব কিছু করছে, তারপর এডিএম মহোদয় কিছু করছে, তারপর অন্য এডিসিরা কিছু করছে, ঠিক আছে। তো সবগুলো বিষয়ে আমার আসলে ওইভাবে ইনভলভ হওয়া হয়নি। জোর করে গণভবনে নিয়ে আবু সাইদের স্বজনদের খুনি হাসিনা বুকে জড়িয়ে মানবতাকে কলঙ্কিত করেছে বলছেন আইনজীবীরা। আর সরকারের নির্দেশনা পেলেই জবরদস্তি করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বুকে জড়িয়ে নিলাম, হত্যা করলেন, আপনার নির্দেশে হত্যা হলো, আবু সাইদ বুকে রক্ত দিল, আর আপনি সেই খুনি বুকে আপনি আবু সাইদের বাবা মাকে জড়িয়ে ধরলেই বিচার শেষ হয়ে যাবে। এই বিষয়ে সরকারের উপর পর্যায় থেকে আমাদের যে মন্ত্রণালয় আছে সেখান থেকে আমাদের উপরে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তো আমরা সকল সরকারি কর্মচারী মানতে বাধ্য। শেখ হাসিনা সরকারের আমলে গেল বছরের 23 জুন পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম, 6 জুন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও চলতি বছরের 6 ফেব্রুয়ারিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন হাবিবুল হাসান রুমি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। বাফুফে নির্বাচন আগামী 26 অক্টোবর হবে। বাফুফে নির্বাচন এই উপলক্ষে আজ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাফুফে ভবনে দুপুরে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম তথা মনোনয়নপত্র গ্রহণ 9 অক্টোবর থেকে শুরু হবে। ফেডারেশনের সভাপতি সহ নির্বাহী কমিটির মোট 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এরই মধ্যে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিদ আউয়াল এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। নতুন অন্তর্বর্তী সরকারের আমলে হতে যাচ্ছে প্রথম কোনো নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণায় থাকছে কড়া বিধিনিষেধ। ভোট দেবেন 133 জন ভোটার। ভোটার তালিকা থেকে বাদ পড়া কাউন্সিলররা
আদালতের শরণাপন্ন হয়ে কোনো আইনি বাধা এলে সেসব বিষয়ে সমাধানের এখতিয়ার বাফুফে নির্বাহী কমিটির, জানান নির্বাচন কমিশনার ব্যারিস্টার AKM এহসানুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 9, 10 ও 12 অক্টোবর বাফুফে ভবন থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রথমত হলো যে ভোটার লিস্ট যেটা, সেটা সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে নির্বাহী কমিটি। এটা শুধু আমাদের না, যে কোনো আন্তর্জাতিক সংগঠনের অধীনে যারা এই যে আমাদের বিভিন্ন দেশীয় সংগঠন আছে, সবগুলো একই নিয়ম ফলো করে। এখানে এই ভোটার তালিকা তৈরি করবে সংগঠন এক্সিকিউটিভ কমিটি। যেহেতু তারা করবে, আপিল শুনলেও তারা শুনবে, কোনো বিরোধ থাকলে সেটাও তারা নিষ্পত্তি করবে। এখানে আমাদের কোনো বলার বা কোনো শোনার কোনো এখতিয়ার নেই। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যম কর্মীদের সাথে মালিক পক্ষের দাস সুলভ আচরণ করার সুযোগ নেই। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি কথা বলেন। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিবিড়ভাবে পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকতায় এখন এক ধরনের হতাশা কাজ করছে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিক সংগঠনগুলোকে সংবাদ কর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকতা আসলে যদি পেশা হয়, তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাস সুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। এখানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে। জুলাই আন্দোলনে শিশুদের জীবনদান আগামীর প্রেরণা বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, শিশুদের নিরাপদভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়েছে। শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে নিরাপদ বাংলাদেশ তৈরি করতে হবে। জুলাই আন্দোলনে শিশুদের উপর গুলিবর্ষণ ফ্যাসিবাদের চিহ্ন। 1 মাসের আন্দোলনে 105 জন শিশু নিহত হয়েছে। যেসব শিশু জীবন দিয়েছেন তাদের যথাযথ সম্মান দেওয়ার বিষয়টি সবাইকে ভাবতে হবে। শিক্ষা ও খেলাধুলা সহ শিশুর জন্য সার্বিক পরিবেশ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা ও আর্থিক সহায়তা দেয়া হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, তবে বেড়েছে রাজধানীতে। দেশজুড়ে মণ্ডপগুলোতে 3 স্তরে নিরাপত্তা। জঙ্গি হামলার শঙ্কা নেই, অভয় আইজিপি। ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই বোঝাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আবারও তাগিদ ডিএনপি। রাজুকের শুরু থেকেই জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা। রাজুক সহ নগরের সব সংস্থার সংস্কার দরকার জানালেন গৃহায়ন উপদেষ্টা। ফুটবল ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা। 21টি পদে নির্বাচন 26 অক্টোবর। মনোনয়নপত্র গ্রহণ শুরু 9 অক্টোবর থেকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।